আমাদের চারপাশের সবকিছু, এমনকি আমরা নিজেরাও যা দিয়ে তৈরি, আজ আমরা সেটার একদম মূল গঠনের রহস্যটা বোঝার চেষ্টা করব। তো চলুন পরমাণুর এই দারুণ ইন্টারেস্টিং দুনিয়ায় ঢুকে পড়া যাক। আচ্ছা, কখনো কি মনে এই প্রশ্নটা এসেছে, এই যে এত বড় মহাবিশ্ব, এই গ্রহ নক্ষত্র থেকে শুরু করে ছোট্ট একটা ধুলোর কণা, সবকিছু আসলে কি দিয়ে তৈরি? এই বিরাট প্রশ্নের উত্তরটা কিন্তু সারপ্রাইজিংলি খুব সহজ। সবকিছুর মূলে রয়েছে একটাই জিনিস, আর সেটা হলো পরমাণু, পদার্থের সবচেয়ে ক্ষুদ্রতম কণা। কিন্তু এই পরমাণুকে যতটা ছোট ভাবা হচ্ছে সে কিন্তু অবিভাজ্য নয়। মানে এর ভেতরেও একটা আস্ত জগৎ লুকিয়ে আছে। চলুন সেই রহস্যের গভীরে যাওয়া যাক। পরমাণুর ভেতরে যদি আমরা উকি মারি, তাহলে দেখব ওখানে মূলত তিনটে প্রধান কণা রয়েছে। এদেরকে আমরা পরমাণুর মূল চরিত্রও বলতে পারি। আমাদের প্রথম চরিত্র হল প্রোটন। এর ঠিকানা হল পরমাণুর একেবারে কেন্দ্র, মানে নিউক্লিয়াস। আর এর পরিচয় হল এর পজিটিভ চার্জ। ১৯১৯ সালে বিজ্ঞানী রাদারফোর্ড প্রথম এর খোঁজ পেয়েছিলেন। নিউক্লিয়াসে প্রোটনের সঙ্গী হিসেবেই থাকে নিউট্রন। এর নামটা শুনলেই এর পরিচয়টা বোঝা যায়। এটা হলো নিউট্রাল, মানে এর কোনো চার্জ নেই, একদম নিস্তড়িত। ১৯৩২ সালে জেমস চ্যাডউইক এই কণাটি আবিষ্কার করেন। আর আমাদের ৩ নম্বর চরিত্র হল ইলেকট্রন। এটা ভীষণ হালকা একটা কণা, আর এর চার্জ হল নেগেটিভ। প্রোটন বা নিউট্রনের মতো এটা কিন্তু নিউক্লিয়াসে থাকে না। এটার কাজ হল নিউক্লিয়াসের বাইরে নির্দিষ্ট কক্ষপথে সমানে চক্কর কাটা। আর এর আবিষ্কারক ছিলেন জে থমসন। এই টেবিলটা দেখলে পুরো ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। দেখুন, প্রোটন আর নিউট্রনের আপেক্ষিক ভর কিন্তু প্রায় সমান, দুটোকেই আমরা ১ একক করে ধরি। কিন্তু ইলেকট্রনের ভর, সেটা এদের তুলনায় এতটাই কম যে প্রায় নেই বললেই চলে। আর চার্জের দিক থেকে তো আমরা জানি প্রোটন পজিটিভ, ইলেকট্রন নেগেটিভ, আর নিউট্রন একদম জিরো, মানে নিউট্রাল। বেশ, তাহলে তো আমরা ৩টে মূল কণার সাথেই পরিচিত হয়ে গেলাম। এবার তাহলে দেখা যাক এরা একসাথে মিলে কিভাবে একটা সম্পূর্ণ পরমাণু তৈরি করে। পরমাণুর গঠনটা অনেকটা আমাদের সৌরজগতের মতো, তাই না? ঠিক মাঝখানে আছে নিউক্লিয়াস, যেটা প্রোটন আর নিউট্রন দিয়ে তৈরি। আর এই নিউক্লিয়াসকে কেন্দ্র করেই ইলেকট্রনগুলো নির্দিষ্ট কক্ষপথে ঘুরছে, ঠিক যেমন সূর্যকে ঘিরে আমাদের গ্রহগুলো ঘোরে। এখানে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার আছে। একটা পরমাণুর প্রায় সমস্ত ওজন বা ভর পুরোটাই কিন্তু তার ওই ছোট্ট নিউক্লিয়াসের মধ্যেই জমা থাকে। কারণটা সহজ। আমরা তো আগেই দেখলাম যে ইলেকট্রনের ভর প্রায় নেই বললেই চলে। তাই পরমাণুর মোট ভর মানে আসলে প্রোটন আর নিউট্রনেরই ভর। তাহলে ভাবুন একবার, একটা পরমাণুর ভরের প্রায় পুরোটাই যদি ওইটুকু নিউক্লিয়াসে থাকে, তাহলে বাকি জায়গাটা কি? শুনলে অবাক হতে হয়। একটা পরমাণুর ৯৯.৯%-এরও বেশি জায়গা আসলে ফাঁকা। নিউক্লিয়াস আর ইলেকট্রনের মাঝে বিশাল ফাঁকা জায়গা। প্রত্যেকটা মৌলের পরমাণুর কিন্তু একটা নিজস্ব পরিচয় আছে, অনেকটা আমাদের আইডি কার্ডের মতো। এই পরিচয়টা নির্ভর করে তার মধ্যে থাকা কণার সংখ্যার ওপর, আর সেটা বোঝা যায় দুটো বিশেষ সংখ্যা দিয়ে। একটা পরমাণুর আসল পরিচয় হল তার পারমাণবিক সংখ্যা বা অ্যাটমিক নাম্বার। এটা আর কিছুই না, নিউক্লিয়াসে থাকা মোট প্রোটনের সংখ্যা। এই সংখ্যাটা একদম ইউনিক, অনেকটা আমাদের আঙুলের ছাপের মতো। একটা প্রোটন সংখ্যা মানে একটাই নির্দিষ্ট মৌল। যদি প্রোটন সংখ্যা বদলে যায় তাহলে মৌলটাই বদলে যাবে। আর দ্বিতীয় গুরুত্বপূর্ণ সংখ্যাটা হলো ভর সংখ্যা বা মাস নম্বর। নাম শুনেই বোঝা যাচ্ছে এটা ভরের সঙ্গে জুড়া। এটা হলো নিউক্লিয়াসের ভেতরে থাকা মোট প্রোটন আর নিউট্রনের সংখ্যার যোগফল। রসায়নে কোনো মৌলকে লেখার একটা নির্দিষ্ট নিয়ম আছে। এক্স দিয়ে মৌলের চিহ্নটা বোঝানো হয়, আর তার বাঁদিকে নিচে লেখা হয় জেড, মানে পারমাণবিক সংখ্যা, আর বাঁদিকে ওপরে লেখা হয় এ, মানে ভর সংখ্যা। এই দুটো সংখ্যা জানলে আমরা খুব সহজেই নিউট্রনের সংখ্যা বের করে ফেলতে পারি। যেহেতু ভর সংখ্যা এ হল প্রোটন আর নিউট্রনের মোট সংখ্যা, আর পারমাণবিক সংখ্যা জেড হল শুধু প্রোটনের সংখ্যা, তাহলে তো অঙ্কটা খুবই সোজা। ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যা বাদ দিলেই নিউট্রনের সংখ্যা বেরিয়ে আসবে। যেমন ধরুন আয়রন, এর ভর সংখ্যা ৫৬, পারমাণবিক সংখ্যা ২৬। তাহলে নিউট্রন কটা? ৫৬ থেকে ২৬ বাদ দিলে হয় ৩০। তার মানে আয়রনের এই পরমাণুতে ৩০টা নিউট্রন আছে। আমরা তো জানলাম যে প্রোটন সংখ্যাই একটা মৌলের আসল পরিচয়, কিন্তু প্রশ্ন হল, একই মৌলের সব পরমাণু কি দেখতে একদম একরকম হয়? এখানেই আসছে আইসোটোপের কনসেপ্ট। প্রশ্নটা নিয়ে আরেকবার ভাবা যাক। একই মৌল, কিন্তু তার সব পরমাণুর মধ্যে কি কোনো পার্থক্য থাকতে পারে? উত্তরটা হল না। একই মৌলের সব পরমাণু একরকম হয় না। এই ছবিটা দেখুন, এখানে হাইড্রোজেনের ৩টে আলাদা রূপ দেখানো হয়েছে।
এদের প্রত্যেকের নিউক্লিয়াসে একটা করেই প্রোটন আছে, তাই এরা সবাই হাইড্রোজেন। কিন্তু পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হলো এদের নিউট্রন সংখ্যায়। একটায় কোনো নিউট্রন নেই, একটায় একটা আর অন্যটায় দুটো। এদেরকেই বলা হয় পরস্পরের আইসোটোপ। তার মানে আইসোটোপ হল একই মৌলের সেই সব পরমাণু যাদের প্রোটন সংখ্যা সমান কিন্তু নিউট্রন সংখ্যা আলাদা। আর নিউট্রন সংখ্যা আলাদা বলেই এদের ভর সংখ্যাও আলাদা হয়ে যায়। তাহলে আজকের আলোচনা থেকে মূল বিষয়গুলো চট করে একবার দেখে নেওয়া যাক। ১. পরমাণুর কেন্দ্রে থাকে প্রোটন আর নিউট্রন দিয়ে তৈরি নিউক্লিয়াস, আর তাকে ঘিরে ঘোরে ইলেকট্রন। ২. প্রোটনের সংখ্যা অর্থাৎ পারমাণবিক সংখ্যাই একটা মৌলের আসল পরিচয়। আর ৩. একই মৌলের পরমাণুতে নিউট্রনের সংখ্যা আলাদা আলাদা হতে পারে, আর তাদেরকেই আমরা বলি আইসোটোপ। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। আমরা দেখলাম নিউট্রনের সংখ্যা বদলালে আইসোটোপ তৈরি হয়। আচ্ছা, তাহলে ভাবুন তো, যদি ইলেকট্রনের সংখ্যা কমে বা বেড়ে যায় তখন কি হবে? এই চিন্তাটা না হয় পরের আলোচনার জন্য তোলা থাকলো। আমাদের চারপাশের সবকিছু, মানে ধরুন এক টুকরো সোনা থেকে শুরু করে যে বাতাসে আমরা শ্বাস নিই, তার সবই কিন্তু একই রকম একদম ক্ষুদ্র কণা দিয়ে তৈরি। তো কি সেই কণা? চলুন আজ সেই ক্ষুদ্রতম গাঠনিক একক অর্থাৎ পরমাণুর রহস্যময় জগতের গভীরে একটা ডুব দেওয়া যাক। এই যে পরমাণু, এটাই হলো পদার্থের সেই সবচেয়ে ছোট একক যেটা কোনো একটা রাসায়নিক মৌলের সমস্ত বৈশিষ্ট্য ধরে রাখে। যেমনটা এই ছবিতে আমরা দেখছি। ভাবুন তো, আমরা যদি কোনো বস্তুকে জুম করতেই থাকি তাহলে একদম শেষে গিয়ে আমরা এই মৌলিক কণার কাছেই পৌঁছাব। তাহলে পরমাণুর একটা গোছানোর সংজ্ঞা কি হতে পারে? এটা হলো একটা মৌলের ক্ষুদ্রতম কণা। এর আকার এতটাই ছোট যে সত্যি বলতে কল্পনা করা মুশকিল। একটা তুলনা দিলে ব্যাপারটা পরিষ্কার হবে। যদি একটা পরমাণুকে একটা ফুটবল স্টেডিয়ামের মতো বড় করা হয়, তাহলে নিউক্লিয়াসটা হবে মাঠের ঠিক মাঝখানে রাখা একটা ছোট্ট মার্বেলের মতো। তার মানে নিউক্লিয়াসটা পরমাণুর চেয়ে প্রায় 1,00,000 গুণ ছোট। ভাবা যায়? কিন্তু গল্পটা তো এখানেই শেষ না। এই ছোট্ট কণার ভেতরেও কিন্তু একটা গোটা বিশ্ব আছে। প্রশ্ন হল, সেখানে কি কি আছে? চলুন পরমাণুর ভেতরের জগতে উকি দিয়ে এর মূল বাসিন্দাদের সাথে একটু পরিচিত হয়ে আসি। পরমাণুর ভেতরে প্রধানত 3টে চরিত্র রয়েছে: প্রোটন, নিউট্রন আর ইলেকট্রন। এই স্লাইডটা তো তাদের একটা দারুণ পরিচয়পত্র, তাই না? দেখুন, প্রোটন P+ হল পজিটিভ চার্জযুক্ত, আর নিউট্রন N0 হল নিউট্রাল বা আধানহীন। এরা দুজনেই নিউক্লিয়াসের ভেতরে থাকে। আর নেগেটিভ চার্জযুক্ত ইলেকট্রন E- নিউক্লিয়াসের বাইরে চক্কর কাটে। এখানে একটা জিনিস খেয়াল করার মতো, ইলেকট্রনের ভর প্রোটন বা নিউট্রনের তুলনায় প্রায় 1836 গুণ কম, মানে প্রায় নেই বললেই চলে। আচ্ছা, একটা প্রশ্ন আসতেই পারে, কিসের ভিত্তিতে একটা মৌল লোহা হয় আর অন্যটা সোনা? উত্তরটা লুকিয়ে আছে প্রোটনের সংখ্যার মধ্যে। কোনো পরমাণুর নিউক্লিয়াসে ঠিক যতগুলো প্রোটন থাকে তাকেই তার পারমাণবিক সংখ্যা বা অ্যাটমিক নাম্বার Z বলা হয়। আর এটাই হলো একটা মৌলের আসল পরিচয়পত্র। যেমন লোহার পরিচয় হলো তার 26টা প্রোটন, আর প্রোটন ও নিউট্রনের মোট সংখ্যাকে বলা হয় ভর সংখ্যা বা মাস নাম্বার A। এখানেই কিন্তু একটা বেশ মজার ব্যাপার আছে। একই মৌলের পরিচয় মানে প্রোটন সংখ্যা 1 থাকলেও তার নিউট্রনের সংখ্যা কিন্তু আলাদা হতেই পারে। এদেরকেই বলা হয় আইসোটোপ। যেমন ধরুন হাইড্রোজেনের কথা। এর 3টে আইসোটোপ আছে: প্রোটিয়াম, ডিউটেরিয়াম আর ট্রিটিয়াম। দেখুন, 3টেরই প্রোটন একটা, কিন্তু নিউট্রন সংখ্যা যথাক্রমে 0, 1 এবং 2। আর ঠিক এই কারণে তাদের রাসায়নিক ধর্ম প্রায় একই রকম থাকে। বিজ্ঞানীরা কিভাবে পরমাণুর এই জটিল গঠন সম্পর্কে জানতে পারলেন? এই ধাঁধার সমাধান করতে কিন্তু অনেক সময় লেগেছে। চলুন সেই ঐতিহাসিক যাত্রার দিকে একবার চোখ ফেরানো যাক। এই যাত্রার শুরুটা হয়েছিল ডল্টনের খুব সরল একটা ধারণা দিয়ে। পরমাণু হলো একটা নিরেট গোলক, কিন্তু যে থমসন ইলেকট্রন আবিষ্কার করে প্রমাণ করলেন যে পরমাণুকেও ভাঙা যায়, এবং তিনি দিলেন তার বিখ্যাত প্লাম পুডিং মডেল। তবে আসল বিপ্লবটা আনলেন রাদারফোর্ড। তিনি তার বিখ্যাত গোল্ড ফয়েল এক্সপেরিমেন্টের মাধ্যমে পরমাণুর কেন্দ্রে এক ক্ষুদ্র ঘন নিউক্লিয়াসের অস্তিত্ব প্রমাণ করে দিলেন।
তার মানে মূল পার্থক্যটা হল থমসন মনে করতেন পজিটিভ চার্জটা পুরো পরমাণু জুড়ে ছড়িয়ে আছে, কিন্তু রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা একদম পরিষ্কার করে দিল যে না, পজিটিভ চার্জ পরমাণুর কেন্দ্রে খুব ছোট্ট একটা জায়গায় জমাট বেঁধে আছে, যার নাম তিনি দিলেন নিউক্লিয়াস। এটা পারমাণবিক গঠন বোঝার ক্ষেত্রে এক বিশাল বড় লাভ ছিল। কিন্তু রাদারফোর্ডের এই সুন্দর মডেলেও একটা মারাত্মক সমস্যা ছিল। সেই সময়ের পদার্থবিদ্যার নিয়মকানুন বলছিল যে নিউক্লিয়াসের চারপাশে ঘুরতে থাকা চার্জযুক্ত ইলেকট্রন তো ক্রমাগত শক্তি হারাতে থাকবে, আর হারাতে হারাতে দেখতে দেখতে একটা সর্পিল পথে নিউক্লিয়াসের বুকে আছড়ে পড়বে। কিন্তু বাস্তবে তো তা হয় না। পরমাণু তো দিব্য স্থিতিশীল। এই বিরাট অসামঞ্জস্য বিজ্ঞানীদের এক নতুন আরও উন্নত মডেলের খোঁজে নামতে বাধ্য করল। আর এই সংকটের সমাধান এলো কোয়ান্টাম মেকানিক্সের হাত ধরে। নিলস বোর নামের এক বিজ্ঞানী পরমাণুর গঠন ব্যাখ্যা করতে এক যুগান্তকারী ধারণা নিয়ে এলেন। বোর এক বৈপ্লবিক প্রস্তাব দিলেন। তিনি বললেন, ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারপাশে যেমন খুশি তেমন ঘুরতে পারে না, তাদের জন্য কিছু নির্দিষ্ট অনুমোদিত রাস্তা বা শক্তিস্তর রয়েছে, অনেকটা সিঁড়ির ধাপের মতো। ইলেকট্রন হয় একটা ধাপে থাকবে, নয়তো অন্য ধাপে লাফ দেবে, মাঝখানে কোথাও থাকতে পারবে না। আর এই নির্দিষ্ট কক্ষপথে থাকাকালীন তারা কোনো শক্তি হারায় না। এই সহজ কিন্তু যুগান্তকারী ধারণাটাই পরমাণুকে ধ্বংসের হাত থেকে বাঁচিয়ে দিল। আধুনিক পারমাণবিক মডেলে ইলেকট্রনের অবস্থান আরও নিখুঁতভাবে বোঝানোর জন্য 4টি কোয়ান্টাম সংখ্যার ব্যবহার করা হয়। এই 4টি সংখ্যা মিলে পরমাণুর ভেতরে প্রত্যেকটা ইলেকট্রনকে একটা একদম আলাদা, ইউনিক ঠিকানা দেয়। এখন এই স্লাইডটার সবচেয়ে মজার বিষয় হলো এর তুলনাটা। ধরুন প্রধান কোয়ান্টাম সংখ্যা n হল শহর, যেটা ইলেকট্রনের শক্তিস্তর বোঝায়। অ্যাজিমিথাল কোয়ান্টাম সংখ্যা l হল সেই শহরের রাস্তা যেটা অরবিটালের আকৃতি ঠিক করে। ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা m হল বাড়ি নম্বর, মানে অরবিটালে ত্রিমাত্রিক অবস্থান। আর সবশেষে স্পিন কোয়ান্টাম সংখ্যা s হল সেই বাড়ির বাসিন্দা, কোন দিকে মুখ করে আছে, মানে তার ঘোরার দিকটা কীরকম। দারুণ না ব্যাপারটা? তাহলে এখানে আমাদের একটা পুরনো ধারণা বদলে ফেলতে হবে। বোরের মডেলের অরবিট ছিল একটা নির্দিষ্ট পাকা রাস্তার মতো, কিন্তু আধুনিক কোয়ান্টাম মডেলের অরবিটাল কোনো রাস্তা নয়, বরং একটা ত্রিমাত্রিক এলাকা, যেখানে ইলেকট্রনকে খুঁজে পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। মানে এটা ইলেকট্রনের থাকার সম্ভাব্য জায়গা, কোনো নির্দিষ্ট ঠিকানা নয়। আর এই অরবিটালগুলোরও বিভিন্ন আকৃতি হয়, যেমন গোলাকার s অরবিটাল বা ডাম্বেলের মতো দেখতে p অরবিটাল। আমরা এখন জানি ইলেকট্রন কোথায় থাকতে পারে, কিন্তু পরমাণুতে যখন একাধিক ইলেকট্রন থাকে তখন তারা কিভাবে এই অরবিটালগুলোতে নিজেদের সাজিয়ে নেয়, এর জন্যও কিন্তু কিছু নির্দিষ্ট নিয়ম আছে। ইলেকট্রনগুলো অরবিটালে থাকার জন্য মূলত 3টে নিয়ম মেনে চলে। আউফবাউ নীতিটা অনেকটা নিচের তলা আগে ভরবে নীতির মতো। ইলেকট্রন সবসময় সবচেয়ে কম শক্তির অরবিটালে আগে যায়। পলির বর্জন নীতি বলে যে একই পরমাণুর মধ্যে দুটো ইলেকট্রনের ঠিকানা হুবহু এক হতে পারে না। আর হুন্ডের নিয়মটা অনেকটা বাঁচে বসার মতো। লোকেরা যেমন আগে খালি সিটে একজন করে বসে, তারপর জায়গা না থাকলে জোড়ায় বসে, ইলেকট্রনও ঠিক তাই করে। চলুন কার্বনের উদাহরণ দিয়ে এই নিয়মগুলো একটু মিলিয়ে দেখি। কার্বনের আছে 6টা ইলেকট্রন। আউফবাউ নীতি মেনে প্রথম দুটো গেল সবচেয়ে কম শক্তির 1s অরবিটালে, পরের দুটো গেল তার চেয়ে বেশি শক্তির 2s অরবিটালে। এখানে পলিন নীতিও মানা হলো, কারণ দেখুন প্রত্যেক অরবিটালের ইলেকট্রন দুটোর স্পিন কিন্তু একে অপরের উল্টো দিকে। এবার বাকি রইল দুটো ইলেকট্রন। হুন্ডের নিয়ম অনুযায়ী তারা 2p উপস্তরের দুটো আলাদা অরবিটালে গিয়ে বসল, জোড়া না বেঁধে, একদম নিখুঁত। বেশ, তাহলে এই সব তথ্য একসাথে করে আধুনিক পরমাণুর যে ছবিটা আমরা পাই, চলুন সেটা এবার এক নজরে দেখে নেওয়া যাক। আর এটাই হলো পরমাণুর আধুনিকতম চিত্র। একদম কেন্দ্রে রয়েছে প্রোটন আর নিউট্রন দিয়ে গড়া নিউক্লিয়াস, আর তাকে ঘিরে রয়েছে কোনো নির্দিষ্ট রাস্তা নয়, বরং বিভিন্ন আকারের ইলেকট্রন মেঘ বা অরবিটাল। যে সোনার টুকরো বা বাতাসের কণা দিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম, তার মূলে রয়েছে কোয়ান্টাম নিয়ম দিয়ে চালানো এই সুন্দর আর স্থিতিশীল ব্যবস্থাটা। আজকের এই পুরো আলোচনা থেকে মূল 3টে বিষয় অবশ্যই মনে রাখতে হবে। 1. পরমাণুর প্রায় সমস্ত ভর তার নিউক্লিয়াসে থাকলেও এর বেশিরভাগটাই ফাঁকা জায়গা,
যা ইলেকট্রন মেঘ দিয়ে পূর্ণ। 2. প্রোটন সংখ্যাই হল মৌলের আসল পরিচয়। আর 3. ইলেকট্রনের কোনো নির্দিষ্ট পথ নেই, আছে শুধু সম্ভাবনার অঞ্চল, যার নাম অরবিটাল। সবশেষে একটা দারুণ প্রশ্ন ভাবার জন্য রেখে যাই। আমরা জানলাম যে পরমাণুর প্রায় 99.999% স্থানই ফাঁকা। তাহলে আমরা কেন এই দেওয়ালের মধ্যে দিয়ে সোজা হেঁচে চলে যেতে পারি না? উত্তরটা কিন্তু লুকিয়ে আছে পরমাণুর ইলেকট্রন মেঘগুলোর মধ্যকার বিকর্ষণ বলের ভেতরে। আশা করি আজকের পর ব্যাপারটা নিয়ে নতুন করে ভাবা যাবে। কখনো ভেবে দেখেছেন আমাদের চারপাশের সবকিছু, মানে আমরা নিজেরাও যা দিয়ে গড়া, তার একদম কেন্দ্রে কি আছে? চলুন আজ ঠিক সেখানেই ডুব দেওয়া যাক, পদার্থের সেই একেবারে হৃৎপিণ্ডে, আর আবিষ্কার করা যাক পারমাণবিক নিউক্লিয়াসের অসাধারণ এক জগৎ। আচ্ছা, রাতের আকাশে ওই যে কোটি কোটি তারা জ্বলজ্বল করে, কখনো কি মনে প্রশ্ন এসেছে যে ওরা এত শক্তি পায় কোথা থেকে? যুগ যুগ ধরে জ্বলছে তো জ্বলছেই, প্রশ্নটা বিশাল, তাই না? কিন্তু মজার ব্যাপার কি জানেন? এর উত্তরটা কিন্তু মহাবিশ্বের কোনো দূর প্রান্তে লুকিয়ে নেই, বরং আমাদের হাতের কাছের যে কোনো জিনিসের মধ্যেই আছে। একদম ঠিক। যে প্রচণ্ড শক্তি আমাদের সূর্যকে একটা জ্বলন্ত আগুনের গোল বানিয়ে রেখেছে, বা মহাবিশ্বের প্রত্যেকটা নক্ষত্রকে আলো দেওয়ার ক্ষমতা দিচ্ছে, সেটা কিন্তু কোনো ভিনগ্রহের বা রহস্যময় কিছু নয়। বিশ্বাস করুন, এটা ঠিক সেই একই শক্তি যা এই পৃথিবীর এক কণা ধুলো থেকে শুরু করে আমাদের শরীরের প্রত্যেকটা কোষের পরমাণুর কেন্দ্র মানে নিউক্লিয়াসকে এক সুতোয় বেঁধে রেখেছে। তো চলুন মহাবিশ্বের ওই বিশালতা থেকে একেবারে পরমাণুর গভীরে নেমে আসি আর দেখি এই শক্তির আসল রহস্যটা কি। তো চলুন সরাসরি মূল কথায় আসা যাক। আমাদের আলোচনার একদম কেন্দ্রে থাকছে পরমাণুর সেই ক্ষুদে অথচ প্রচণ্ড শক্তিশালী অংশটা, যার নাম নিউক্লিয়াস। একদম সহজ করে বললে নিউক্লিয়াস হলো একটা অ্যাটমের পাওয়ার হাউস। ভাবুন তো, এটা এতই ছোট যে পুরো অ্যাটমের তুলনায় প্রায় কিছুই না, কিন্তু অ্যাটমের প্রায় সমস্ত ভর, মানে 99.9%-এরও বেশি, ওইটুকু জায়গার মধ্যেই জমাট বেঁধে আছে। কি ভীষণ ঘন আর শক্তিশালী একবার কল্পনা করুন। আচ্ছা, নিউক্লিয়াসের ভেতরের গল্পটা কিন্তু বেশ নাটকীয়। সেখানে বলা যায় সারাক্ষণ একটা দড়ি টানাটানির খেলা চলছে। দুটো প্রচণ্ড শক্তিশালী বল একে অপরের বিরুদ্ধে লড়ছে, আর এই লড়াইয়ের ফলাফলের ওপরই কিন্তু নির্ভর করছে মহাবিশ্বের সমস্ত পদার্থের টিকে থাকা। দেখুন, একদিকে আছে ইলেকট্রিক্যাল ফোর্স বা বৈদ্যুতিক শক্তি। আমরা তো জানি প্রোটনগুলো পজিটিভ চার্জযুক্ত, তাই ওরা একে অপরকে একদমই সহ্য করতে পারে না, সবসময় দূরে ঠেলে দিতে চায়, মানে নিউক্লিয়াসটাকে ভেঙে ফেলতে চায়। আর ঠিক তার বিপরীতে আছে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স বা শক্তিশালী নিউক্লিয় শক্তি। এটা একটা আঠার মতো, যা প্রোটন আর নিউট্রন সবাইকে একসাথে জাপটে ধরে রাখে। প্রকৃতির সবচেয়ে টান টান উত্তেজনার দড়ি টানাটানির খেলা কিন্তু এটাই। আর এই খেলায় যেতেকে শক্তিশালী নিউক্লিয় শক্তি, প্রকৃতির যে 4টে মূল শক্তি আছে তার মধ্যে এটাই কিন্তু সবচেয়ে পাওয়ারফুল। তবে এর একটা অদ্ভুত ব্যাপার আছে, এটা শুধু নিউক্লিয়াসের মতো অতি ক্ষুদ্র দূরত্বের মধ্যেই কাজ করে, এর বাইরে গেলেই এর আর কোনো প্রভাব নেই, যেন এক অদৃশ্য দেয়াল। তো এই যে দড়ি টানাটানি চলছে, এর শেষমেশ ফলাফলটা কি দাঁড়ায়? আসলে এর ফলেই ঠিক হয় কোনো একটা নিউক্লিয়াস স্টেবল বা স্থিতিশীল হবে, নাকি আনস্টেবল বা অস্থিতিশীল হয়ে তেজস্ক্রিয়তার মাধ্যমে ভেঙে যাবে। চলুন তো এই স্থিতিশীলতার রহস্যটা একটু বোঝার চেষ্টা করি। ব্যাপারটা আরও ইন্টারেস্টিং হয়ে যায় যখন আইসোটোপের কথা আসে। আইসোটোপ হল ধরন একই মৌলের বিভিন্ন রূপ। এদের প্রোটন সংখ্যা একই থাকে, কিন্তু নিউট্রন সংখ্যায় গণ্ডগোল, মানে আলাদা হয়। আর এই নিউট্রন সংখ্যার কম বেশি হওয়ার কারণেই কিছু আইসোটোপ একদম পাথরের মতো স্থিতিশীল, আবার অন্যগুলো সময়ের সাথে সাথে ভাঙতে থাকে। এখন প্রশ্ন হল, একটা নিউক্লিয়াস কতটা স্থিতিশীল সেটা আমরা মাপব কী করে? এর উত্তর হল বাইন্ডিং এনার্জি বা বন্ধন শক্তি দিয়ে। খুব সহজ করে বললে, একটা নিউক্লিয়াসকে ভাঙতে যত বেশি শক্তি লাগবে তার বন্ধন শক্তি তত বেশি, আর সে তত বেশি স্টেবল। এটাকে বলতে পারে নিউক্লিয়াসের স্টেবিলিটির একটা স্কোর কার্ড। আর এই বন্ধন শক্তির পরিমাণটা কিন্তু হেলাফেলা করার মতো নয়। গড়ের প্রত্যেকটা নিউক্লিয়ন, মানে প্রোটন বা নিউট্রনের জন্য প্রায় 8 মেগা ইলেকট্রন ভোল্ট। বিষয়টা আর একটু সহজে বোঝায়।
রাসায়নিক বিক্রিয়ায় যে শক্তি থাকে তার চেয়ে এটা প্রায় 10 লাখ গুণ বেশি শক্তিশালী। ভাবা যায় নিউক্লিয়াসের ওইটুকু জায়গায় কি প্রচণ্ড শক্তি লুকিয়ে আছে। এই যে অসাধারণ গ্রাফটা দেখছেন, এটাই হলো বাইন্ডিং এনার্জি কার্ভ। এটা পুরো ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার করে দেয়। এখানে দেখুন, খুব হালকা বা খুব ভারী নিউক্লিয়াসের চেয়ে মাঝারি ভরের নিউক্লিয়াসগুলো, যেমন ধরুন লোহা, সেগুলো সবচেয়ে বেশি স্থিতিশীল, কারণ এদের বন্ধন শক্তিটা সর্বোচ্চ। মনে হয় প্রকৃতি যেন এই মাঝারিপনাতেই নিজের ভারসাম্য খুঁজে পেয়েছে। যেসব নিউক্লিয়াস আনস্টেবল বা অস্থিতিশীল তারা কিন্তু চুপচাপ বসে থাকে না, তারা তেজস্ক্রিয় ক্ষয়ের মাধ্যমে স্থিতিশীল হওয়ার চেষ্টা করে। আর এই ভাঙার হারটা মাপা হয় হাফ লাইফ বা অর্ধজীবন দিয়ে। এটা কি? এটা হলো সেই সময়টা যে সময়ে কোনো তেজস্ক্রিয় পদার্থের ঠিক অর্ধেকটা ভেঙে অন্য কিছুতে পরিণত হয়। এটাকে বলতে পারেন অস্থিরশীল পরমাণুদের জন্য প্রকৃতির নিজস্ব একটা ঘড়ি। আচ্ছা, স্থিতিশীলতার মূল বিষয়টা তো আমরা বুঝলাম। এবার চলুন দেখি এই জ্ঞানকে কাজে লাগিয়ে কিভাবে নিউক্লিয়াস থেকে প্রায় অফুরন্ত শক্তি বের করে আনা হয়। এর দুটো প্রধান উপায় আছে। একটা হলো ফিশন মানে বিভাজন, আর অন্যটা হলো ফিউশন মানে সংযোজন। ফিশন হলো একটা বড় ভারী নিউক্লিয়াসকে, যেমন ইউরেনিয়ামকে, ভেঙে ছোট ছোট আর বেশি স্থিতিশীল নিউক্লিয়াসে পরিণত করা। ওই যে বাইন্ডিং এনার্জি কার্ভটা দেখেছিলাম, এটা হলো সেই কার্ভের ওপর থেকে নিচের দিকে নেমে আসা, আর এই ভাঙার সময় বেরিয়ে আসে প্রচণ্ড শক্তি। অন্যদিকে ফিউশন হলো ঠিক তার উল্টো। দুটো খুব হালকা নিউক্লিয়াসকে একসাথে জোড়া লাগিয়ে একটা ভারী নিউক্লিয়াস তৈরি করা হয়। এটা কার্ভের নিচ থেকে ওপরের দিকে ওঠার মতো, আর এতে যে শক্তি বেরোয় তা ফিশনের চেয়েও বহু গুণ বেশি। আমাদের সূর্য কিন্তু এই ফিউশন প্রক্রিয়াতেই শক্তি তৈরি করে। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলোতে এই ফিশন প্রক্রিয়াটাকেই খুব নিয়ন্ত্রিতভাবে কাজে লাগানো হয়। ব্যাপারটা কিভাবে ঘটে? ধরুন একটা নিউট্রন ছুটে এসে একটা ইউরেনিয়াম নিউক্লিয়াসকে ধাক্কা মারল। অমনি ওই বড় নিউক্লিয়াসটা ভেঙে টুকরো হয়ে গেল, আর বেরিয়ে এলো শক্তি, সাথে আরও কয়েকটা নতুন নিউট্রন। এবার ওই নতুন নিউট্রনগুলো গিয়ে পাশের অন্য ইউরেনিয়ামগুলোকে ধাক্কা দেয়। ব্যাস, এভাবেই একটা ডমিনো এফেক্টের মতো চেইন রিয়াকশন বা শৃঙ্খল বিক্রিয়া চলতেই থাকে। এই সব সায়েন্টিফিক তত্ত্ব শুনতে তো বেশ ভালোই লাগছে, তাই না? কিন্তু আসল প্রশ্ন হল, আমাদের প্রতিদিনের জীবনে এই নিউক্লিয়ার ফিজিক্সের কোনো প্রভাব আছে কি? উত্তরটা হল হ্যাঁ, আছে, এবং সেটা আমাদের ধারণার চেয়েও অনেক বেশি। প্রথমেই আসি বিদ্যুৎ উৎপাদনের কথায়। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টগুলো এই ফিশন প্রক্রিয়াকে কাজে লাগিয়েই প্রচুর পরিমাণে ক্লিন এনার্জি বা দূষণমুক্ত শক্তি তৈরি করে। এই শক্তির ঘনত্বটা শুধু একবার ভাবুন। মাত্র 1 পাউন্ড ইউরেনিয়াম থেকে যে পরিমাণ শক্তি পাওয়া যায়, তার জন্য প্রায় 3 মিলিয়ন মানে 30 লক্ষ পাউন্ড কয়লা পোড়াতে হতো। অবিশ্বাস্য। শুধু বিদ্যুৎই নয়, আধুনিক মেডিসিনেও নিউক্লিয়াসের অবদান কিন্তু যুগান্তকারী। যেমন নিউক্লিয়ার মেডিসিনে বিশেষ ধরনের তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয়। এগুলোকে বলা হয় ট্রেসার। এগুলো দিয়ে শরীরের ভেতরের বিভিন্ন অঙ্গ ঠিকঠাক কাজ করছে কিনা তা দেখা যায়। ক্যান্সার বা হার্টের অসুখের মতো জটিল রোগ নির্ণয়ের ক্ষেত্রে এটা একটা বিপ্লব এনে দিয়েছে। এমনকি হাজার হাজার বছরের পুরনো ইতিহাস জানতেও নিউক্লিয়াস আমাদের সাহায্য করে। কিভাবে? রেডিও কার্বন ডেটিং পদ্ধতির মাধ্যমে। বিজ্ঞানীরা এই পদ্ধতি ব্যবহার করে ফসিল বা প্রাচীন জিনিসের বয়স একদম নিখুঁতভাবে বলে দিতে পারেন। এটা সম্ভব হয় কারণ যে কোনো জীব মারা যাওয়ার পর তার শরীরে থাকা কার্বন 14 নামের আইসোটোপটা একটা নির্দিষ্ট হারে ভাঙতে থাকে। আর এই ভাঙার হারটা মেপেই বিজ্ঞানীরা যেন অতীতের দরজা খুলে ফেলেন। তাহলে দেখুন, পরমাণুর ওই অতি ক্ষুদ্র নিউক্লিয়াসটা একদিকে যেমন নক্ষত্রদের শক্তির যোগান দিচ্ছে, তেমনি এই পৃথিবীতে আমাদের শক্তি, চিকিৎসা, এমনকি ইতিহাস বোঝারও চাবিকাঠি হয়ে উঠেছে। এই ছোট্ট কণার মধ্যেই লুকিয়ে আছে মহাবিশ্বের জন্মরহস্য আর আমাদের সবার ভবিষ্যৎ। এখন প্রশ্ন হল, এই অফুরন্ত সম্ভাবনার ভাণ্ডার থেকে আমরা সামনে আর কি অসাধারণ জিনিস আবিষ্কার করতে চলেছি? ব্যাপারটা ভাবনার, তাই না? মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষায় ভালো নম্বর পেতে গেলে পরমাণুর গঠন বোঝা কিন্তু মাস্ট। এটা অনেকটা রসায়নের একটা গোপন কোড শেখার মতো। আর একবার যদি এই কোডটা আমরা ধরে ফেলতে পারি, তাহলে পরীক্ষার অনেক কঠিন প্রশ্ন একদম জলের মতো সহজ হয়ে যাবে। তো আজকের এই আলোচনায় আমরা ঠিক কি দেখব? আমরা একদম ধাপে ধাপে পরমাণুর রহস্য ভেদ করব। এর মূল কণাগুলো কি, ইলেকট্রনরা নিজেদের কিভাবে সাজিয়ে গুছিয়ে রাখে,
আর সবচেয়ে মজার ব্যাপার, পর্যায় সারণী দেখে কিভাবে একটা মৌলের চরিত্র বলে দেওয়া যায়। পরীক্ষার জন্য যা যা দরকার তার সবকিছুই থাকবে এখানে। আচ্ছা, তাহলে শুরু করা যাক একদম গোড়া থেকে, মানে একেবারে মূল ভিত্তিটা দিয়ে। এই সেকশনে আমরা এমন কিছু প্রশ্নের উত্তর খুঁজব যেগুলো পরীক্ষাতে তো আসেই, আর আমাদের কনসেপ্টটাও একদম ঝকঝকে করে দেবে। সরাসরি একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক, যেটা মাধ্যমিকে 2015 সালে এসেছিল। প্রশ্নটা ছিল পরমাণুর নিউক্লিয়াস কি। দেখুন, এই ধরনের সরাসরি প্রশ্নের জন্য কিন্তু একটা নিখুঁত আর টু দ্য পয়েন্ট উত্তর দেওয়াটা খুব জরুরি। তাহলে মূল বিষয়টা কি দাঁড়ালো? একদম সহজ করে বললে, পরমাণুর কেন্দ্রে বা সেন্টারে থাকে নিউক্লিয়াস, আর এর ভেতরে থাকে প্রোটন আর নিউট্রন, যারা পরমাণুর প্রায় পুরো ভরটা ধরে রাখে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই প্রোটনের সংখ্যা, মানে পারমাণবিক সংখ্যা। এটাই ঠিক করে দেয় যে মৌলটা হাইড্রোজেন হবে না হিলিয়াম নাকি অন্য কিছু। বলতে পারেন এটাই হলো একটা মৌলের আসল পরিচয়পত্র। বেশ, নিউক্লিয়াসের কথা তো জানা গেল, কিন্তু তার চারপাশে যে ইলেকট্রনগুলো বনবন করে ঘুরছে, তাদের খবর কি? ওরা ঠিক কোথায় থাকে, কিভাবে থাকে? চলুন এবার ইলেকট্রনদের সেই ঠিকানাটা খুঁজে বের করা যাক, কারণ রসায়নের অনেক বড় বড় রহস্যের চাবিকাঠি কিন্তু এখানেই লুকিয়ে আছে। ইলেকট্রনদের ঠিকানা খোঁজার প্রথম নিয়মটাই হল আউফবাউ নীতি। ব্যাপারটা খুব মজার। সহজ ভাষায় বললে, ইলেকট্রনরা হলো একটু অলস প্রকৃতির। ওরা সবসময় সবচেয়ে কম শক্তির স্তরে, মানে সবচেয়ে আরামের জায়গায় থাকতে চায়। অনেকটা বাড়ি বানানোর মতো। আমরা তো আগে নিচতলা বানাই, তারপর দোতলা, তাই না? ইলেকট্রনরাও ঠিক সেভাবেই নিজেদের ঘর গোছায়। এই যে ডায়াগ্রামটা, এটাই হলো আমাদের রোডম্যাপ। দেখুন তো ইলেকট্রনরা কেমন করে একটার পর একটা অরবিটাল পূরণ করছে। প্রথমে 1s, তারপর 2s, 2p, 3s, 3p। কিন্তু এর পরেই একটা দারুণ ব্যাপার ঘটে। নিয়ম অনুযায়ী 3d আসার কথা, কিন্তু তার আগেই ইলেকট্রন ঢুকে যায় 4s অরবিটালে। কেন? কারণ 4s এর শক্তি 3d এর থেকে একটু কম। ওই যে বললাম, ইলেকট্রনরা সবসময় কম শক্তির, মানে সহজ রাস্তাটাই আগে বেছে নেয়। এরপর আসছে হুন্ডের সূত্র। এটাকে আমরা বলতে পারি একই কামরায় থাকার নিয়ম। ব্যাপারটা খুবই সহজ। ধরুন একটা বাসের সিট। মানুষ কি করে? আগে সবাই একটা একটা করে খালি সিটে বসে, তাই না? সব সিট ভরে গেলে তারপরই না হয় কেউ কারো পাশে বসে। ইলেকট্রনরাও ঠিক তাই। ওরা প্রথমে অরবিটালে খালি ঘরগুলোতে একা একা থাকতে পছন্দ করে। এতে ওদের নিজেদের মধ্যে বিকর্ষণটা সবচেয়ে কম হয়। এই ছবিটা দেখলে হুন্ডের নিয়মটা একদম পরিষ্কার হয়ে যাবে। 2p অরবিটালের এই 3টে বক্সের দিকে তাকানো যাক। দেখুন, নাইট্রোজেনের ক্ষেত্রে প্রথম 3টে ইলেকট্রন 3টে আলাদা বক্সে স্পিন আপ, মানে উপরের দিকে মুখ করা তীরচিহ্ন হয়ে ঢুকেছে। এরপর যখন অক্সিজেনের পালা এলো, ওর চতুর্থ ইলেকট্রনটা প্রথম বক্সে গিয়ে স্পিন ডাউন, মানে নিচের দিকে মুখ করা তীরচিহ্ন হয়ে জোড় বাঁধল। ব্যাস, এটাই হলো সবচেয়ে স্থিতিশীল অবস্থা। তো আউফবাউ আর হুন্ডের নিয়মটা যখন আমরা জেনেই গেলাম, তখন পর্যায় সারণীটা আর কোনো জটিল চার্ট মনে হবে না, বরং এটাকে এখন একটা নিখুঁতভাবে সাজানো ম্যাপ বলে মনে হবে। এমন একটা ম্যাপ যার প্রত্যেকটা ঠিকানা ওই ইলেকট্রন বিন্যাসের নিয়ম মেনেই তৈরি হয়েছে। এখন প্রশ্ন হল, শুধু পারমাণবিক সংখ্যা জেনেই কি একটা মৌলের ঠিকানা বের করা সম্ভব? অবশ্যই সম্ভব। এর জন্য মাত্র 3টে সহজ ধাপ। ধাপ 1, আগে পুরো ইলেকট্রন বিন্যাসটা লিখে ফেলতে হবে। ধাপ 2, সবচেয়ে বড় যে কক্ষপথের নম্বর n, সেটাই হলো পর্যায় বা পিরিয়ড। আর ধাপ 3, একেবারে বাইরের কক্ষপথে যতগুলো ইলেকট্রন আছে সেটাই আমাদের গ্রুপ নম্বর বলে দেবে। চলুন একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা বুঝে নেওয়া যাক। আমরা একটা খুব পরিচিত মৌল ক্লোরিনকে নিয়ে কাজটা করি। ওর পারমাণবিক সংখ্যা হল 17, মানে ওর কাছে 17টা ইলেকট্রন সাজানোর জন্য আছে। বেশ, ক্লোরিনের 17টা ইলেকট্রনকে এবার জায়গা দেওয়া যাক। আউবাউ নীতি অনুযায়ী প্রথমে 1s-এ 2টো, তারপর 2s-এ 2টো, 2p-তে 6টা, এভাবে এগোতে এগোতে আমরা দেখব যে শেষের 5টা ইলেকট্রন 3p অরবিটালে গিয়ে নিজেদের জায়গা করে নিচ্ছে। তাহলে সব মিলিয়ে কি দাঁড়ালো? সবচেয়ে বাইরের কক্ষপথ হল 3 নম্বর, কারণ 3s আর 3p। তার মানে ক্লোরিনের পর্যায় হল 3। আর ওই বাইরের কক্ষে মোট ইলেকট্রন কটা? 3s-এ 2টো আর 3p-তে 5টা, মানে মোট 7টা। তাই ওর গ্রুপ হল 7-এ বা 17 নম্বর গ্রুপ। দেখলেন তো কত সহজে সব মিলে গেল? কিন্তু শুধু মৌলের ঠিকানা জানলেই তো হবে না। পর্যায় সারণীর আসল জাদুটা তো অন্য জায়গায়। এর আসল ক্ষমতা হলো ভবিষ্যৎবাণী করার। মানে শুধু এর গঠন দেখেই আমরা বলে দিতে পারি একটা মৌল কেমন আচরণ করবে। সে কি ইলেকট্রন ছাড়তে চাইবে নাকি নিতে চাইবে? চলুন এবার সেই রহস্যটাই ভেদ করা যাক। আয়নায়ন শক্তি বেশ ভারী একটা নাম, তাই না? কিন্তু ব্যাপারটা খুব সহজ। এটা হলো একটা পরমাণু থেকে তার সবচেয়ে বাইরের ইলেকট্রনটাকে কেড়ে নিতে যে শক্তি লাগে সেটাই,
মানে এটা আমাদের বলে দেয় যে একটা পরমাণু তার ইলেকট্রনকে কতটা শক্ত করে ধরে রেখেছে বা কতটা সহজে ছাড়তে চায় না। এই চার্টটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। পর্যায় সারণীর বাঁদিক থেকে যত ডান দিকে যাওয়া যায় আয়নন শক্তি তত বাড়ে, আবার গ্রুপের নিচ থেকে যত উপরে ওঠা যায় তত বাড়ে। এর মানে কি? মানে হলো একদম উপরের ডান দিকের কোণায় যে মৌলগুলো আছে, যেমন হিলিয়াম বা ফ্লোরিন, ওরা ওদের ইলেকট্রনকে এক চুলো ছাড়তে চায় না, খুব শক্ত করে ধরে রাখে। আচ্ছা, এতক্ষণ তো আমরা অনেক কিছু শিখলাম। এবার সময় হয়েছে সবগুলোকে একসাথে কাজে লাগানোর। চলুন মাধ্যমিকের আরও একটা প্রশ্ন সমাধান করে দেখা যাক আমরা ঠিক কতটা ভালো করে বিষয়টা বুঝতে পারলাম। এই প্রশ্নটাও 2015 সালের। প্রশ্নটা হলো, পারমাণবিক সংখ্যা 12 হলে তার ইলেকট্রন বিন্যাস K2 L9 M1 কেন হতে পারে না? এটা কিন্তু একটা দারুণ কনসেপচুয়াল প্রশ্ন। এটা আসলে দেখতে চায় যে ইলেকট্রন কক্ষের একদম বেসিক নিয়মগুলো আমাদের জানা আছে কিনা। দেখুন, এই প্রশ্নের উত্তরটা কিন্তু কোনো জটিল হিসাবের মধ্যে লুকিয়ে নেই। এর সমাধানটা লুকিয়ে আছে ইলেকট্রন কক্ষপথের ধারণ ক্ষমতার একটা খুব সাধারণ নিয়মের মধ্যে। শুধু একটু ভাবলেই উত্তরটা পাওয়া যাবে। আচ্ছা, এল কক্ষে কি আদৌ 9টা ইলেকট্রন থাকা সম্ভব? আর এই টেবিলটাই তার প্রমাণ। আমরা জানি প্রত্যেকটা কক্ষপথে সর্বোচ্চ 2n² সংখ্যক ইলেকট্রন থাকতে পারে। তাহলে n = 2 মানে দ্বিতীয় কক্ষ বা এল কক্ষে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 2 গুণ 2 এর স্কোয়ার মানে 8টা। তাই L9 বিন্যাসটা একেবারেই অসম্ভব। এটা কোয়ান্টাম মেকানিক্সের নিয়মকেই ভেঙে দিচ্ছে। তাহলে সঠিক বিন্যাসটা কি হওয়া উচিত? অবশ্যই K2 L8 M2। এই বিন্যাসটা সব নিয়মকানুন মেনে চলে, আর এটা হলো ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস। আর ঠিক এই কারণেই ম্যাগনেসিয়াম পর্যায় সারণীর 3 নম্বর পর্যায় আর 2 নম্বর গ্রুপে জায়গা পেয়েছে। তাহলে পুরো আলোচনা থেকে আমরা কি বুঝলাম? সারমর্মটা হলো পরমাণুর গঠনই হলো আসল ভিত্তি, আর সেই ভিত্তির ওপরেই পর্যায় সারণীর মতো একটা সুন্দর আর যুক্তিসঙ্গত কাঠামো দাঁড়িয়ে আছে। একটাকে যদি ঠিক করে বোঝা যায় তাহলে অন্যটা নিজে থেকেই পরিষ্কার হয়ে যায়। আজকের এই আলোচনা থেকে একটা জিনিস পরিষ্কার, যে মাত্র কয়েকটা সাধারণ নিয়ম মিলেই আমাদের চেনা এই রসায়নের জগৎটা তৈরি হয়েছে। কিন্তু একবার ভেবে দেখুন তো, যদি ইলেকট্রন বিন্যাসের এই নিয়মগুলো একটু অন্যরকম হতো, তাহলে কি জল H2O থাকতো? আমরা কি কার্বন ভিত্তিক জীব হতাম? হয়তো না। এই সহজ নিয়মগুলোই কিন্তু আড়ালে থেকে আমাদের গোটা বিশ্বকে চালাচ্ছে।